এসএমসি ওরসালাইন নিবেদিত ১৩টি প্রশ্নের আজকের অতিথি বাংলাদেশের একজন বিখ্যাত নায়ক, যার ইন্টারভিউ আপনারা প্রায় আমার কমেন্ট বক্সে লিখেন যে আপনারা, আমি চাই যে তার ইন্টারভিউ নেই। তাকে আজকে পেয়েছি, কাজী মারুফ। কাজী মারুফ একটা ইতিহাস, কারণ ইতিহাস ছবির নায়ক আপনি। কাজী হায়াত আপনার পিতা। আপনার শুরু এবং আপনার চমক অসাধারণ ছিল। হঠাৎ অভিমান না কি তা জানি না, দেশান্তরী। তো ওই ব্যাপারে আপনি অনেককেই অনেক কিছু বলেছেন, কিন্তু আমার সাথে একটু আপনি শেষ কথাটা বলেন। ছবি চলছিল না সে সময়, কারো ছবি চলছিল না। আই এম নট বিং ডিপ্লোম্যাটিক, কারো ছবি চলছিল না। জাজ মাল্টিমিডিয়ার দৌরাত্ম সব মিলিয়ে মনে হলো দিস ইজ নট দ্য রাইট টাইম টু ইনভেস্ট ইন ফিল্ম, অ্যান্ড দিস ইজ নট দ্য প্লেস টু লিভ রাইট নাও ফর মি। চলে গেলাম আমেরিকা, ভালো থাকলাম, বাড়ির মালিক হলাম। দেখেছেন, আমরা সেই সব খবর জানি, আমরা ছবিও বানালাম, রাইট। কিন্তু আপনি যখন যত সহজে বলছেন চলে গেলেন আমেরিকা, এবং এই যে ডিসিশন নেওয়া একজন মানুষের জন্য, সে যেই প্রফেশনেই থাকুক না কেন, রাইট টাইমে রাইট ডিসিশনটা কিন্তু খুবই কঠিন, সবাই নিতে পারে না। আপনি এই ডিসিশনটা কিভাবে নিতে পারলেন? আমি নিইনি ডিসিশনটা আমার বাবা নিয়েছে। আমি এখনো বলতে পারি গৃহপালিত, দেখেছেন ছেলে, আমি ওরকমই, আমার বাবার কাছে এরকমই থাকতে চাই সারা জীবন, আমার বাবা যতদিন আছে। বাহ। অনেকে বলে না, আমার কমেন্টে দেখবেন, এখনই আপনার কমেন্টে থাকবে আব্বা আব্বা থাকবে। আমার আব্বা আছে, যাকে আমি ভালোবেসে অনেক জড়িয়ে ধরে আব্বা বলতে পারি। সবার বাবা থাক, সেটাই চাই, কিন্তু আমি আমার আব্বার সব কথা শুনি। তখন বলেছিল চলে যাও আমেরিকা। অসাধারণ। বাবা যাদের নেই তারা বুঝে বাবার মর্ম, যেমন আমার নেই, আমি বুঝি, অনেকেরই নেই। কাজী মারুফ, আপনি আমেরিকা যাওয়ার পরের গল্প আমি স্টেপ বাই স্টেপ আসবো, যেহেতু আমার হাতে 13টি প্রশ্ন আছে। আমি আপনার চলচ্চিত্র যখন আপনি নিয়মিত করতেন তখনকার সময়ের কথা একটু বলি। মান্না ভাইয়ের সেই দাপটে আমলের সময়, এবং তা আপনার বাবারই কৃতিত্ব অনেক অংশে, কাজী হায়াতের আরে বাবা আম্মা জান। তো মান্না ভাই পরবর্তী তারই প্যাটার্নে, তারই ভাই, মান্না ভাইয়ের ছোট ভাই কিংবা কাজী হায়াতের ছেলে কাজী মারুফ এসে তো নায়ক মান্নার মতোই হওয়ার কথা, এবং সেইভাবেই জ্বলে উঠেছিলেন। দুর্ভাগ্যটা মানে কি চোখে দেখেন? দুর্ভাগ্যটা মানে যে ছবি চলছিল না, সময়টা খারাপ হয়ে যাচ্ছিল, এটা নাও হতে পারতো। আমি একটি কথা বলি, আমার শুরুর ছবিটা ইতিহাস ছবির সাথেই ছিল একটি মারাত্মক ছবি, মানে অপোজিশন, একটা ছবির সাথে আরেকটা ছবি থাকে না, ওই ছবিটার আর্টিস্ট ছিল শাহিন আলম সাহেব, ময়ূরী, পলি, মুনমুন। মানে সেই সময় যেই সময়ের একটু নষ্ট ছবির দৌরাত্ম্য ছিল, যেটাকে অশ্লীল সিনেমা বলতো, সেই সময় দিয়ে কিন্তু শুরু, সেই সময়টাই কিন্তু আমি এসেছিলাম। কিন্তু ইতিহাস তো আপনার সেই ছবিকে ডাউন করে অনেক উপরে হয়েছিল, কিন্তু ওই সময় সব ছবিকে বারবার মার দেওয়া, এটা মান্না আঙ্কেলও পারছিল না। এটা আপনিও সেই সময় ছিলেন। That was a frustrating time. That time was a very transitional time, মানে very frustrating for every film star. এবং মান্না ভাই বোধহয় মানসিকভাবে কিছুটা ভেঙেও পড়েছিলেন, প্রচন্ড ভেঙে পড়েছিল সেই সময়। 2003-04-এ সেই সময় অস্থির হয়ে ভেঙে পড়েছিল, এই জায়গায় যেত, ওই জায়গায় যেত। কারণ আমি প্রত্যক্ষদর্শী, আমার আব্বার সাথে প্রতিদিনই তার কথা হতো। দে ওয়ার লাইক সান অ্যান্ড ফাদার অ্যান্ড সান রিলেশন যেরকম, ফ্রেন্ড রিলেশন যেরকম, এমন না যে বাবা কিন্তু বন্ধুও হয়, এরকম রিলেশন ছিল। প্রতিদিন কথা বলতো, কি কথা বলতো, কিভাবে কার কাছে যাচ্ছে, অশ্লীলতার ইয়ের জন্য তখন আন্দোলন কিভাবে করতো তারা, সেটা আমি প্রত্যক্ষদর্শী। আচ্ছা মারুফ ভাই, আপনি পূর্ণিমার প্রেমে কেন পড়েছিলেন? আমি পূর্ণিমার প্রেমে পড়ি, জানি আপনি পড়েছিলেন। না আমি পড়ি, আমরা রিউমার শুনেছি। রিউমার শুনতে পারেন, উই ওয়ার ফ্রেন্ডস। প্রেমে পড়িনি। প্রেমে পড়লে তো, প্রেমে যার পড়েছিলাম সেটা নাম বলবো না, কিন্তু পড়েছিলাম পূর্ণিমা না, সিনেমার কারো প্রেমে পড়েছিলেন? কারো। তারপরে সেটা কত দূর গড়িয়েছিল? এটা ভালো দূরই গড়িয়েছিল। আটকালো কিভাবে আপনার বাবা? না, সব মিলিয়ে আটকে গেছে, কারণ এখানে স্টারদের মধ্যে এই সম্পর্ক থাকা উচিত না।
যখন হয় তখন অন্য দিকে চলে যায় আর জিনিসটা, আরো এটা nasty আপনি জিনিসটা রিয়েলাইজ চলে যায়। করেছিলেন? হ্যাঁ, আমি রিয়েলাইজ করেছি, আমরা দুজনেই realize এখন করেছি। আপনার যিনি সহধর্মিণী তার সাথে আপনার পরিচয়টা কিভাবে, বিয়েটা কিভাবে? আমার সহধর্মিণী ছিল ফ্রেন্ড অফ ফ্রেন্ড, তো এভাবে পরিচয়, এইভাবেই রিলেশন। 10 দিনের মধ্যে আমি বিয়ে করে ফেলছি, দ্যাটস ইট, বেশি টাইম নেইনি। ওই যেই প্রেমটা ছিল সেই প্রেমটাকে মোহ কাটাতে না কাটাতে আপনি বিয়ে না করে না, ফেলেছেন। তার অনেক পরে। তারও অনেক পরে। ওকে, এবার আসি আপনার আমেরিকা জীবন, আপনার প্রবাসী জীবন। প্রবাসে সবাই সাকসেসফুল হয় না, বাংলাদেশের অনেক অভিনয় শিল্পীরা প্রবাসে গিয়েছে, গুটি কয়েক আমরা তাদেরকে দেখি যে সফল হয়েছে, তার ভিতর আপনি একজন। আপনার রিসেন্টলি বাড়ি, এবং তা আপনার ছবি দেখেছি, এবং আপনার বহু টাকা দামে আপনি বাড়ি কিনেছেন। এত অল্প সময়ে এই সাকসেসও কি আপনার বাবার দেওয়া সাকসেস, বাবার সম্পত্তি? জি না, এই কোয়েশ্চেনের পরে অনেকে বলবে যে কাজী হায়াত সরকারি অনুদান নিয়েছে চিকিৎসার জন্য। আমি বলি এই জিনিসটা এভাবে, কাজী হায়াত আমার বাবা 1975-এর পরে যখন মুক্তিযুদ্ধ নিয়ে কেউ কোনো কথাও বলতে পারতো না, সে চলচ্চিত্রে মুক্তিযুদ্ধকে দেখিয়েছে। জি। তার অবদান এদেশে, তার চলচ্চিত্রের যে অবদান সেটা অবশ্যই আছে, এক নামে তাকে চেনে। 10 লক্ষ টাকা প্রাইম মিনিস্টার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে, খুব কি বেশি দিয়ে দিয়েছে? আপনি কি আরো বেশি আশা করেছিলেন? না না, আমি সেটা না, মানুষের কথা বলছি আমি। তাহলে 10 কোটি টাকার একটা প্লটই তো নিতে পারতো। না, আমি প্লট নেওয়া বা দেওয়া এগুলি কিছুই বলছি না। এই চিকিৎসার জন্য যে টাকাটা ট্রলের শিকার হওয়াটাকে এই ট্রলটাকে আমি বলছি, এটা কি খুব বেশি দিয়ে দিয়েছে সেটার থেকে? না, সেটা তার প্রাপ্তি, সম্মান, সেটা দিয়েছে। আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে সম্মানিত করেছে। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসি লোগো দেখে কিনবেন। এসএমসির ওর স্যালাইন। তাই তো আমরা তো তাই মনে করি। গাজী আঙ্কেল, আপনার মামা, উনিও তো পেয়েছে, ওনার কি টাকা কম আছে? কম তো নেই। আমার বারবার এই কমেন্ট নিতে হয় কেন যে আপনার টাকা আছে, আপনার বাপ কেন নিলে? আমাকে তো দেয়নি এটা, আমি চাইলে দেবেও না। আমি ওই আপনার কি সাইকোলজিক্যালি ব্যাক অফ দ্য মাইন্ডে এই বিষয়টা কাজ করেছিল যে এই ট্রলটাকে আসলে আপনি মানসিকভাবে মানতে পারছিলেন না, এটা আপনার বাবাকে প্রাইম মিনিস্টার গিফট করেছে, কিন্তু ট্রল হওয়ার কারণে আপনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলেই অবশ্যই আপনি আপনার প্রচারটা ব্যাপকভাবে করেছেন যে আপনি সফল, আপনার বাড়ি আছে, আপনার গাড়ি আছে, আপনি আমেরিকাতে বিশাল ব্যাপার। না, জিনিসটা এরকম না। আমি খুশি হয়েছিলাম যে বেসিক্যালি আমার নিউ ইয়র্ক সিটিতে কোনো কিছু ছিল না, কোনো বাড়ি বা অ্যাপার্টমেন্ট ছিল না। লাস্ট টাইম যখন সাকিব গেল তখন বললো যে বাড়ি কিনছো এই জায়গায় না, ওই অত দূরে কিনছো। হ্যাঁ না, আমরা যাবো, দেখবো কেমনে। মারুফ এখানে কিনো কিছু, ওই বলছিল। আমি বললাম, আমি চিন্তা করলাম আসলে কথা ঠিক, আই শুড ডু সামথিং হিয়ার অ্যাজ ওয়েল। তো নিউ ইয়র্কে কেনাটা একটু মানে কষ্টকর ছিল আমার জন্য। তো আমি আমার খুশিতে আমার দেশের মানুষ খুশি হবে সেজন্যই দিয়েছিলাম, অন্য কোনো কিছু না। বাহ। তো নিউ ইয়র্কে এই বাড়িটি সম্পূর্ণভাবে আপনার অর্থে, আপনার কষ্টার্জিত অর্থে কেনা? কষ্টার্জিত অর্থে কেনা, এবং একটি না, মাল্টিপল হাউসেস আই হ্যাভ। বাহ, অসাধারণ। এই যে একটা বাঙালি তরুণ সিনেমার নায়ক আমেরিকার মতো দেশে গিয়ে সিটিজেন হলেন, এবং সিটিজেন এখনো হইনি, সেটা নিশ্চয়ই প্রক্রিয়াধীন। আপনি তো গ্রিন কার্ড তো অবশ্যই, গ্রিন কার্ড আমার আছে। সো আপনি গ্রিন কার্ড যেহেতু পেয়েছেন, সিটিজেন আপনি হবেনই। তো আপনি যে সফল হলেন, আমি একজন এই সফল ব্যক্তির গল্প শুনতে চাই, টু ইন্সপায়ার আদার্স, যে এই সফলতার সিক্রেটটা কি? সিক্রেট ইজ অনলি ওয়ান থিং, ওয়ার্ক হার্ড, বি অনেস্ট, দ্যাটস ইট, নাথিং মোর। এবং এই দেশেও এটা সম্ভব না তা না, শুধু ফিল্মে হয়তো সম্ভব না, শুধু ফিল্মে সম্ভব না। জি। অথচ আমরা আমাদের চারপাশে শুধু ফিল্মের লোকজনই দেখি যারা এখানে হার্ড ওয়ার্ক করেই যাচ্ছে, নো রেজাল্ট। সো দ্যাটস দ্য থিং। আমি আপনাকে একটু এই প্রসঙ্গে, আপনি বলছেন যেহেতু আমি একটু
ইমন, নীরব, বাপ্পি, সাইমন, এই চারজন নায়কের জন্য আপনি একটু বলেন। তারা তো অনেক কষ্ট করে যাচ্ছে, তাদের জন্য আপনার উপদেশ কি, আপনি সিনিয়র অ্যাক্টর হিসেবে, নায়ক হিসেবে? সিনিয়র নায়ক হিসেবে আমি একটা কথাই বলবো এদেরকে, দে আর ভেরি লাকি। আপনি বলছেন কিছু করতে পারছে না, আমি তো বলছি যে ছবি করতে পারছে, অনেক ছবি করছে। আমিও এত ছবি করিনি, এত বাজেটের ছবিও করিনি, বাট দে ডোন্ট নো হু দে আর, দে ডোন্ট নো তাদের কোন ছবি করা উচিত, কোন ছবি করা উচিত না। ডোন্ট মানে তাদের হাতে কি সেই আসলে সেই অপশনটা কি আছে মারুফ ভাই? আছে, অবশ্যই আছে। ছবি বা কই, তারপরে তো করছে, এই দুর্মূল্যের বাজারেও কিন্তু তারা ছবি করছে, আমি কিন্তু করছি না। আপনি করেছেন, ঈদে আপনি আসছেন, ঈদে আমার নিজের সাথে আপনি আসছেন ছবিতে, আপনারা বন্ধু। আমরা সোশ্যাল মিডিয়াতে আমেরিকায় গেলে শাকিব খান আপনার সাথে ছবি দেখি, আপনাদের বন্ধুত্বের সম্পর্ক, এবং শুধু আপনার সাথে শাকিব খান না, আমাদের বাংলাদেশি যত আর্টিস্ট আছে সবাই আপনারা খুব মিলেমিশে আছেন, এটা খুবই ভালো লাগে। জি, তো বন্ধুর সাথেই এই যে ঈদে আসছেন, গ্রিন কার্ড, এত বড় বিগ বাজেট রাজকুমারের সাথে, এবং অন্য আরো কিছু ভালো ছবি আসছে তার সাথে, আপনার তো এখন এটা একটা অস্তিত্বের লড়াই হতে পারে যে আপনি এত বছর পর আসছেন, আপনার ভক্তরা সব অপেক্ষায় আছে, একটা ধামাকা হবে। এটা কি আসলেই ধামাকা হবে নাকি কোনো মেসেজ হবে, বা এটার মধ্যে আসলে কি আছে গ্রিন কার্ডে? গ্রিন কার্ড আমি যেরকম ছবি সারা জীবন করতাম সেরকমই ছবি। ইট হ্যাজ গট সোশ্যাল মেসেজ। আমার বাবা যেরকম ছবি করতো, ওর অ্যাকশন ছবির ভিতরেও কিন্তু তার মুক্তিযুদ্ধ থাকতো, প্রতিটা ছবিতেই কিন্তু মেসেজ থাকতো। সেম এটাও আমার কমার্শিয়াল ছবি, বাট ইট হ্যাজ গট সাম মেসেজ। কিন্তু আপনি যেই সময়ে যেইভাবে অ্যাক্টিংটা করতেন, যেই মেসেজগুলি বলতেন, এই যে সময় যে 10 বছর চলে গেল, এই 10 বছরে যে ভাষা চেঞ্জ হয়ে গেল, দর্শকের টেস্ট চেঞ্জ হয়ে গেল, সেই ছবি কি এখন চলবে? আমি তো 10 বছর আগে বানাইনি, আমিও তো বানিয়েছি কয়েকদিন। কিন্তু আপনি তো বললেন যে আপনি যার যেরকম ছিল আগের ছবি, the presentation is different. প্রেজেন্টেশন ইজ ডিফারেন্ট। The presentation is completely নতুন ভাবে তো দেখবো তাহলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ধরুন আমি নেই, ক্যামেরার পেছনে কেউ নেই, কাজী মারুফ তার নিজস্ব কিছু দর্শনের কথা চ্যানেলে দর্শককে বলবে, যে আমরা আজীবন সংরক্ষিত রাখবো এবং দর্শককে দেখাবো। একটা জিনিস মনে রাখবেন আপনারা সব সময়, খারাপের পরিণতি সব সময় খারাপ হয়। এমন কিছু যদি আমরা কোনো কিছু খারাপ করেও ফেলি, অনেক সময় রাত্রেবেলা একা একা চিন্তা করবেন কি খারাপটা করেছেন আপনি, দেখবেন ওখান থেকে একটা আপনার ভেতর থেকে একটা কথা চলে আসবে, এটা কি করা উচিত হয়েছে নাকি হয়নি। যদি আপনি বুঝতে পারেন আপনি খারাপ কিছু করেছেন, আমরা প্রতিদিন তো অনেক কাজ করি, ওর মধ্যে কোনো খারাপ কিছু করেছেন, তাহলে ওইটা রেকটিফাই করার চেষ্টা করবেন এবং মনে করবেন যে আপনি একজন ভালো মানুষ এবং ভালো মানুষ হতেও পারবেন আপনি। পরবর্তীতে নিশ্চয়ই খারাপ কাজটা করবেন না। আর যখন এরকম মানুষের মানে সংখ্যা বৃদ্ধি পাবে, আস্তে আস্তে আমরা খারাপ কাজ করা বন্ধ করব, অটোমেটিক সব কিছু ভালো হয়ে যাবে। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন।